তো এখন আমরা জানবো টেকনিক্যাল কম্পোনেন্টস অফ ই কমার্স, অর্থাৎ কি এই যে আমরা পড়লাম ই কমার্স সম্পর্কে, তো ই কমার্সের জন্য টেকনিক্যাল প্রযুক্তি কী দরকার, কী কী প্রযুক্তি দরকার, সেইগুলো আমাদের কোন কোন প্রযুক্তির মাধ্যমে আমরা ব্যবসাটা করব সেইগুলি দরকার। তো এখানে সবার প্রথমে যে ক্লায়েন্ট বা ইউজার ইন্টারফেস, অর্থাৎ কি ক্লায়েন্ট বা ইউজার ইন্টারফেস মানে কি যে এটা কে কিনবে, এবং আমি যখন কোনো প্রোডাক্ট তৈরি করছি তখন আমাকে কাস্টমার চুজ করতে হবে যে কারা এই প্রোডাক্টটা কিনবে। মনে করো এই যে আমি যে কোর্সটা তৈরি করছি, তা এখন এরা যারা তোমরা 11-12 ছাত্র তারা কিনবে, তাদের দরকার, কিন্তু বাকি তো অনেকেরই দরকার না এটা। তো সেই জন্য তাদের মতো করে আমাকে তৈরি করতে হবে। আর ইউজার ইন্টারফেসকে কীভাবে সে এটাকে এই কোর্সটাকে মনে করো এই কোর্সটা তোমরা কীভাবে পড়বে সেগুলো জানা, তা সেটাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট এবং ইউজার ইন্টারফেস। অর্থাৎ কি যে কোনো আমি কে এই প্রোডাক্টটা কিনছে বা কাদের কাছে আমি বিক্রি করব এবং তারা কীভাবে ব্যবহার করবে, সেটাকে বলা হচ্ছে আমাদের ক্লায়েন্ট ও ইউজার ইন্টারফেস। এরপরে নেটওয়ার্ক বা যোগাযোগ মাধ্যম, তো কীভাবে আমাদের কোন নেটওয়ার্কের মাধ্যমে এটা কীভাবে এটা যাবে। তো সেই জন্য এখানে কি আমাদেরকে এই কোর্সটা পড়ার জন্য আমাদের ইন্টারনেট লাগবে। তো অথবা আমার যদি মনে করো যে না আমি যদি কোনো পেনড্রাইভে মানে বিক্রি করি, যে হয়তো বললাম যে হ্যাঁ তুমি যদি অর্ডার করো তাহলে আমি তোমাকে পেনড্রাইভে এই সমস্ত নোটসটা পেনড্রাইভে দিয়ে দেবো, তাহলে তুমি তোমার বাড়ির কম্পিউটারে বা কোনো ডিভাইসে উইদাউট ইন্টারনেটেও তুমি সেটা অ্যাক্সেস করতে পারবে। তো সেটাকে বলছে সেই যোগাযোগ মাধ্যম। তাহলে আমাদের কোন যোগাযোগ মাধ্যমে এটা একটা যোগাযোগ বা নেটওয়ার্ক লাগবে, অর্থাৎ কি আমাদের ক্লায়েন্ট লাগবে, আমাদের ইউজার ইন্টারফেস লাগবে, আমাদের নেটওয়ার্ক লাগবে, তারপরে লাগবে কি সার্ভার লাগবে। সার্ভার মানে কি এই যে যে ইনফরমেশানগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার কম্পিউটারে নেই, এটা কোনো একটা কোম্পানির এটা সার্ভারে রাখা আছে, বড় কম্পিউটারে রাখা আছে। সেই কম্পিউটারটা 24 ঘন্টা সবসময় চলছে এবং সেখান থেকে তোমার কী হচ্ছে আমাদের যে mynet2.com এই যে ইউআরএল, এটাকে বলা হচ্ছে ইউআরএল, এই ইউআরএল ব্যবহার করে তোমরা কী করছো, এখানে ইউআরএল ব্যবহার করে ওই কম্পিউটারের সঙ্গে কানেক্টিভিটি করে তোমরা সেখান থেকে ইনফরমেশানগুলো দেখতে পাচ্ছ। তো সেই যে বড় কম্পিউটার যার মধ্যে ইনফরমেশানগুলো লোড থাকে তাকে বলা হচ্ছে কি আমাদের সার্ভার। তাই সেটাকে সার্ভার লাগবে। তারপরে পেমেন্ট গেটওয়ে, এখন মাল নিলে এখন তারপরে কি আমাদের এই যে টাকা কীভাবে মেটাবে, তো টাকা মেটানোর জন্য আমাদের কী লাগবে, একটা পেমেন্টের গেটওয়ে। যেমন আমরা নেট ব্যাঙ্কিং লাগবে, পে, যেমন আমাদের রোজার পে, আমি এখানে আমার ওয়েবসাইটে আমরা কী ইউজ করছি, আমি রোজার পে ইউজ করছি। এটা একটা কোম্পানি, সেই কোম্পানির সঙ্গে ওয়েবসাইটের সঙ্গে আমাদের কানেক্টিভিটি করা এবং আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করা আছে। যখন তোমরা এই কোর্সটা কিনবে তখন সেখানে কী হবে, সেই পেমেন্টটা করেছে বলে তোমরা এই কোর্সটাকে অ্যাক্সেস করতে পারছো। তো সেই জন্য আমাদের যে পেমেন্ট গেটওয়ে, যেমন পেপ্যাল হলো কি অল ওভার ইন্টারন্যাশনাল লেভেলের মাধ্যমে, তার ব্যাঙ্ক নিজের পোর্টালের মাধ্যমে, বিভিন্ন ব্যাঙ্ক তার নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমাদের লেনদেন করা যেতে পারে। এরপরে কি দরকার, নিরাপত্তা, সিকিউরিটি দরকার। অর্থাৎ কি যে এই যে আমি যে তোমরা যে ইনফরমেশানগুলো দিচ্ছ, সেই ইনফরমেশান দিয়ে প্রোডাক্টটা কিনছো, সেই ইনফরমেশানগুলো যাতে বাইরে লিক না হয় বা আমি কাউকে বিক্রি না করি, সেই সবগুলো আমাদের ব্যবহার। অথবা ব্যাঙ্কিংয়ের যে সিস্টেমের মাধ্যমে টাকা পয়সা লেনদেন হচ্ছে সেগুলো সিকিউর করতে হবে। তা সেসব সমস্ত সিকিউরিটি, যেমন এখানে আমাদের mynet2, এখানে HTTPS আছে, দেখতে পাচ্ছ এখানে এই যে এস আছে, তো এর মানে এটা সিকিউর। তো এর জন্য আলাদা করে সফটওয়্যার বা আলাদা প্যাকেজ মানে ইনফরমেশান লোড করতে হয়। তা তবেই ওয়েবসাইটটাকে সিকিউর হয়। যেমন HTTPS মানে সিকিউর। তাই HTTPS থাকলে সেই ওয়েবসাইট তুলনামূলক অন্যান্য ওয়েবসাইট থেকে এটা সিকিউর। তো সিকিউরিটি সেসবগুলো আমাদের মেনটেন করতে হবে, তার জন্য আমাদের সফটওয়্যার এবং বিভিন্ন অ্যাপ্লিকেশান ইউজ করতে হয়। সেগুলো ব্যবহার করে এটাকে ওয়েবসাইটটাকে সফটওয়্যার করতে হয়, যে নিরাপদ করতে হয় এটা। তো এইসবগুলো আমাদের কী কী দরকার, অর্থাৎ কি আমাদের যে মূল কম্পোনেন্ট, ইন্টারনেটের মাধ্যমে আমাদের কোনো প্রোডাক্ট লেনদেন করতে গেলে ক্লায়েন্ট, ইউজার ইন্টারফেস এবং কমিউনিকেশান নেটওয়ার্ক লাগবে, সার্ভার লাগবে, পেমেন্ট গেটওয়ে লাগবে এবং নিরাপত্তার ব্যবস্থা লাগবে, এগুলি লাগবে। এরপর আসছে কি ই কমার্সের ফাংশন অফ ই কমার্স মূল কাজ কী কাজ করে ই কমার্সগুলো। তো ই কমার্সের প্রধান কাজ হলো কি মার্কেটিং অ্যান্ড প্রমোশন, অর্থাৎ কি কোনো প্রোডাক্টের মার্কেটিং করা এবং সেটাকে প্রমোশন করা। মার্কেটিং করা মানে কি যে কেনা বেচার জন্য মার্কেটে রাখা, এবং প্রমোশন করা যে সবাইকে বলা যে দেখো এইটাকে এই প্রোডাক্টটা আছে, এটা এইভাবে আছে, এটা ভালো, এটার ভালো দিক আছে, এসবগুলো বলা।
তাই বিভিন্ন যে আমরা টিভিতে বা মোবাইলে বা আমরা যে অ্যাডভার্টাইজগুলো দেখতে পাই সেটাকে বলা হচ্ছে প্রমোশন। অর্থাৎ কি আমার যে প্রোডাক্ট সম্পর্কে লোককে জানানো, সেটা হলো চলে মার্কেটিং অ্যান্ড প্রমোশন। এরপরে কি ট্রান্সমিশন ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট, অর্থাৎ কি লেনদেন ব্যবস্থা। ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট অর্থাৎ কি কীভাবে আমাদের ট্রানজ্যাকশানটা হবে, যেমন হলো অর্ডার নেওয়া, সেটাকে পেমেন্ট ভেরিফিকেশন করা, তারপরে সেটাকে আমাদের কী হলো লজিস্টিক চেনে ফেলে দেওয়া। যে আমি কেউ হয়তো কোনো প্রোডাক্ট আমাদের দেখলো, সেটা কার্টে রাখলো, তারপরে সেটা তারপরে সে কী হলো অর্ডার সে পেমেন্ট করলো, পেমেন্ট করার পরে সে অর্ডারে চলে গেলো। সে অর্ডার চলে যাওয়া মানে সে অর্ডার, তারপরে অর্ডার প্রসেসিং করতে হয়। সে পেমেন্ট সে লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেনের লোককে বলবে যে এখানে অর্ডারটা আছে, সে প্যাকেটটা নিয়ে এসে তোমাকে পৌঁছে দেবে। তারপরে সেই স্বাভাবিকভাবে তারপরে আসছে কি লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেন, অর্থাৎ কি এই মালগুলো কীভাবে তোমাকে পৌঁছানো হবে। তো সেই পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট, যেমন বিভিন্ন কোম্পানি যেমন একটা ই কার্ট কোম্পানি যেমন ফ্লিপকার্ট ইউজ করে, তারপরে তোমার ডিটিডিসি, আমাদের যে পোস্ট অফিসে আর কি যে স্পিড পোস্ট, তো এই সমস্ত বিভিন্ন যে চেন নেটওয়ার্ক ইউজ করে সেই নেটওয়ার্ক ইউজ করে সেই প্রোডাক্টটা তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এটা হলো লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেন। এবং বিক্রয়োত্তর সেবা পোস্ট সেল সার্ভিস, তারপরে মনে করো প্রোডাক্টটা বাড়িতে দিয়ে গেলো, অনেক সময় তোমরা কী করো সেটাকে রিটার্ন করো, যে হ্যাঁ এটা ভালো লাগেনি বা কোনো কারণে ছোট বড় বা পছন্দ হয়নি, তাই জন্য রিটার্ন করা। তা সেই যে রিটার্ন করা গেলে আবার যদি সেই ব্যাক চ্যানেলে আবার সে কোম্পানির কাছে গিয়ে পৌঁছে যাওয়া, তো সেটাকে বলা হচ্ছে কি পোস্ট সার্ভিস। তো যখনই আমাদের অর্ডার হলো, পেমেন্ট হলো, লজিস্টিক্স চ্যানেলের মাধ্যমে আমাদের মালটা বাড়িতে পৌঁছালো, তারপরে নির্দিষ্ট একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে তোমার যদি আবার যদি রিটার্ন না করো, তাহলে কী হয়ে যাবে, তাহলে আমাদের সেলটা ক্লোজ হলো, যে আমাদের মালটা বিক্রি হলো। কিন্তু যদি এর মধ্যে থেকে তোমাকে আবার যদি রিটার্ন হয়, তো মনে করো রিটার্ন করলাম, আবার সে রিপ্লেস করলো, আবার বাড়িতে আসলো, তারপরে নির্দিষ্ট টাইমের মধ্যে যদি কোনো ইস্যু না ক্রিয়েট হয়, তাহলে কি সেলটা ক্লোজ হলো। তো এই যে ব্যাপারগুলো একসঙ্গে আমাদের এগুলো চলতে থাকে। তো এটা হলো কি ই কমার্সের ফাংশন। এরপর আসছে কি আমাদের ই কমার্সের সুবিধা না অসুবিধা। তো এটা তো আমাদের সুবিধা তো অনেকই সুবিধা আছে, কি আমাদের গ্লোবাল আমরা যে কোনো জায়গা থেকে বাড়িতে বসে অল ওভার ওয়ার্ল্ডের থেকে আমরা মাল কিনতে পারি। 24 ঘন্টা আমরা মাল কেনাবেচা করতে পারি। আমাদের টাইম এবং সময় দুটোই বাঁচে। আমরা যে কাজ করতে করতে যে কোনো সময় আমরা নির্দিষ্ট দোকানে না গিয়ে আমি কী করতে পারি, আমি নিজের বাড়িতে বসে সমস্ত মাল পেয়ে যেতে পারি। তাহলে পণ্যের বৈচিত্র্য, অর্থাৎ কি আমি এক জায়গায় প্রচুর রকমের মাল দেখতে পারি, কিন্তু কোনো একটা দোকানে গেলে লিমিটেড কিছু মাল দেখাতে পারে, কারণ অত মাল কোনো একজন দোকানদারের পক্ষে রাখা সম্ভব না। তো সেই জন্য কী হচ্ছে, এখানে পণ্যের বৈচিত্র্য ভ্যারাইটি বিভিন্ন রকমের প্রচুর দেখতে পারি। সুবিধাজনক কেনাকাটা, অর্থাৎ কি আমরা বিভিন্ন দোকানের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে মালের দাম আমরা কী করতে পারি, দাম ট্যালি করতে পারি, করে তারপরে কোথা থেকে আমাদের কেনাবেচা করতে পারি। তো বাড়ি বসে আমরা অর্ডার করতে পারি। এসব বিভিন্ন সুবিধা আছে। কিন্তু প্রত্যেকটা সুবিধারই কিছু না কিছু অসুবিধা আছে। অসুবিধা কি, স্পর্শ এবং পরীক্ষার অভাব, অর্থাৎ কি আমরা কোনো একটা মাল যখন কিনবো, তো সেই প্রোডাক্ট তখন আমি টাচ করে দেখলাম না, পরে হয়তো বাড়িতে এসে দেখলো, তো কি আমার মনে হলো আমার পছন্দ হলো না, তাহলে কি হতে পারে, তাহলে কি আবার রিটার্ন হতে পারে। অনেক সময় আবার কিছু প্রোডাক্ট আছে যে কী হলো উইদাউট রিটার্ন, তোর পছন্দ হলেও তোমাকে হলেও তো নিতে হবে, আর যদি পছন্দ না হয় তাহলেও নিতে হবে। তা সেক্ষেত্রে তোমাদের নিজেদের লস হয়ে যায়, যাওয়ার পর মালটা খারাপ এসছে কিন্তু তোমাকে নিতে হলো। সেসবগুলো নিরাপত্তার ঝুঁকি, অনেক সময় কী হয়, যেমন আমরা মোবাইল কিনতে গেলে তোমরা প্রায় শুনতে পারো যে মোবাইল বক্সের মধ্যে ইট ভরা, তা সেটা একটা হতে পারে। তারপর অনেক সময় যেমন ইন্টারনেটে পেমেন্ট করার সময় যদি মনে করো ভুল ওয়েবসাইটে গিয়ে তুমি পেমেন্ট করে দাও, তাহলে কী হবে, সেখানে তোমার টাকা লস হবে যাবে। তো অর্থাৎ সে কাস্টমার যে মূল যে ওয়েবসাইট, মনে করো অ্যামাজন যে ওয়েবসাইট আছে, সেখান থেকে না দিয়ে তুমি অ্যামাজন কোনো ছোট্ট ভিতরে হয়তো ক্যাপিটাল এ দেওয়া আছে, তা তুমি ভাবছো যে ক্যাপিটাল এ আর স্মল এ, এসব কোনো ব্যাপার না। অর্থাৎ ভুয়ো ওয়েবসাইট থাকে, সেখান থেকে অর্ডার করলে কিন্তু আমাদের টাকা লস হবে, আমাদের মাল আসবে না, কিন্তু তোমাদের টাকাটা লস হবে। সেই জন্য সেটা সিকিউরিটি, অর্থাৎ যখন আমরা মাল কিনবো কোনো ওয়েবসাইট থেকে, তখন আমরা অবশ্যই সেই ওয়েবসাইটটা ভালো করে চেক করব, সেটা HTTPS আছে কিনা সবার প্রথমে আগে সেটা দেখব, তারপরে আমরা বাকিগুলো চেক করব। তারপরে অনেকগুলো চেক করার ব্যবস্থা আছে, সেগুলো চেক করার পরে তারপরে আমরা সেই
সেই ওয়েবসাইট থেকে আমরা লেনদেন করব। ডেলিভারিতে দেরি হতে পারে, অনেক সময় আমাদের খুব তাড়াতাড়ি দরকার, সেটা কিন্তু 2-4 দিন দেরি হতে পারে। প্রযুক্তিগত ত্রুটি মানে মনে করো অনেক সময় হয় কি যে আমি অর্ডার যখন সেল চলে তখন অনেক কিছু অর্ডার দেওয়া যায় না, দিতে গেলে অসুবিধা হয়, বা পেমেন্ট হয়ে যায় কিন্তু আমাদের পেমেন্ট হয়ে গেলেও আমাদের মাল হয়তো অর্ডার হয় না। এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল ইস্যু হয়ে যায়, পরবর্তী ওটা সলভ হয়ে যায়, কিন্তু সাময়িক আমাদের চিন্তা হয় যে মালটা আমাদের আসবে কি আসবে না এসব সম্পর্কে। তাহলে ব্যক্তিগত সম্পর্কের অভাব, অর্থাৎ আমি কার কাছ থেকে মাল কিনছি, কে বিক্রি করছে তার কোনো ট্র্যাক নেই। মাল আমাদের ওয়েবসাইটে আছে, দেখে নাও, দেখে কেনা বেচা করো। তো সেইটাকে একটা পার্সোনাল ফিলিংসের অভাব থাকে। এটা হলো মূল কথা এটা। তো এগুলো এসবগুলো আমাদের এখানে ছোটো করে লেখা আছে, সুবিধা অসুবিধা এগুলো আছে। তো আমরা আজকের ভিডিওতে এইটুকুই। পরবর্তীতে আমরা স্কোপ অফ ই-কমার্স পড়বো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।